আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সহকারী অধ্যাপক, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি কিছুদিনের মধ্যে আমরা কোভিড-19 ভ্যাকসিন পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বাজারজাতকরণ দ্বিতীয় পত্র, অর্থাৎ আমদানি রপ্তানি ব্যবস্থাপনা, এই বিষয়ে যে প্রথম অধ্যায়, অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপনা এবং আমদানি ব্যবস্থাপনার যে বিষয়টি আছে প্রথম অধ্যায়, আমদানি রপ্তানি ব্যবস্থাপনা অনুধাবন, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন, সেটি হচ্ছে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো এই ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষে দুটি পরীক্ষা, দুটি বিষয় বাজারজাতকরণের। একটি হচ্ছে বাজারজাতকরণ প্রথম পত্র, অর্থাৎ বাজারজাতকরণ নীতিমালা, এবং বাজারজাতকরণের মার্কেটিংয়ের দ্বিতীয় পত্র, সেটি হচ্ছে আমদানি রপ্তানি ব্যবস্থাপনা। অর্থাৎ ডিগ্রি পাস কোর্সের বেলায় প্রতিটি বিষয়ের দুটি করে পত্র, এবং কম্পালসারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস, সেটি তোমাদেরকে দেখতে। অর্থাৎ তোমাদের এই বিশেষ করে যে মেজর সাবজেক্টগুলি আছে সেগুলি তোমার দুটি করে পত্র এবং বেশ সহজ, খুব একটা কঠিন না। সে যাই হোক, সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে, অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপনা, আমি যদি একটু ঘুরিয়ে বলি, রপ্তানি বাজারজাতকরণ বিষয়টা ব্যবস্থাপনার সাথে একটু সহযোগিতামূলক। অর্থাৎ রপ্তানি করতে গেলে রপ্তানি বিপণনের ক্ষেত্রে অনেক বিষয় রপ্তানিকারক, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে রপ্তানি করবে, তাদেরকে অনেকগুলি বিষয় খুব সচেতন, বিষয়ের উপরে সচেতন থাকতে হয়। কারণ রপ্তানি বিষয়টি আন্তর্জাতিক এবং সেখানকার পরিবেশগুলো অনিয়ন্ত্রিত। কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরা যাক এই যে কোভিড-19 সিচুয়েশন, এটি একটা অনিয়ন্ত্রিত উপাদান। তারপরে মুদ্রাহারের ওঠানামা, এগুলি একটা অনিয়ন্ত্রিত, কখন মুদ্রার মান বাড়বে কমবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, অথবা আইএমএফ অনুযায়ী, অথবা ওয়ার্ল্ড ব্যাংক এরকম বা আন্তর্জাতিক যে মূল্য ডলার মান নির্ধারণকারী প্রতিষ্ঠান আছে, তারা যেটা নির্ধারণ করে দিবে, অথবা দুটি দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলো থাকে, তারাও অনেক সময় মুদ্রা মানের ব্যাপারটি নিয়ে তারা দর কষাকষি করে থাকে। অর্থাৎ মান ওঠানো নামানো, এগুলি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সমাধান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে রপ্তানি ব্যবস্থাপনার প্রভাব বিস্তারকারী, অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপকদের যে কয়েকটি বিষয় সচেতন থাকতে হয়, তার মধ্যে প্রথমে হচ্ছে বাজারজাতকরণ ঝুঁকি। আমি বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বাজারজাতকরণ ঝুঁকি ভূমিকাতে কিছুটা বললাম যে আসলে বাজারজাতকরণ সত্যি একটি অত্যন্ত ব্যাপক বিষয়। সেখানে শুধুমাত্র যে রপ্তানি করেই ক্ষান্ত থাকবে তা নয়, সেখানকার ক্রেতাদের পছন্দ, রুচি, ক্রয় ক্ষমতা, এই বিষয়গুলোও বিবেচনা করতে হয়। তো এইখানে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী প্রথম পয়েন্টটি হচ্ছে কয়ের বিনিময় হারের ওঠানামা। বিনিময় হার হচ্ছে মুদ্রা, অর্থাৎ যে দুটি দেশের মধ্যে বা একাধিক দেশের মধ্যে যে রপ্তানিকারক যে পণ্যটি রপ্তানি করবে, তার মূল্য মান নিয়ে, অর্থাৎ সেখানে রপ্তানিকারক হয়তো একটা মান স্থির করে রেখেছে যে আজকে সে বর্তমানে যে ডিসেম্বর বা জানুয়ারি 2021 সালের যে মানটি যে নিশ্চিত, সেই প্রেক্ষাপটে যদি 21 সালের জুন জুলাইতে নির্ধারণ করে থাকেন সে এই মানই থাকবে, সেটি নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই, কারণ আন্তর্জাতিক প্রেক্ষাপট অনেক সময় পরিবর্তিত হয়। অর্থাৎ মুদ্রা মানের উন্নতি বা অবনতি হতে পারে একটি দেশের পক্ষ থেকে। অবশ্য আমাদের দেশে বেশিরভাগই ক্ষেত্রে দেখি অবনতি। অর্থাৎ
একটি ডলারের বিনিময়ে আমাদেরকে, আমি কখনো কমতে দেখিনি, অর্থাৎ আমাকে মুদ্রা বেশি দিতে হয়েছে। বর্তমানে আমার ধারণা প্রায় 85 টাকা বা 86 টাকা, অলমোস্ট 90 টাকার কাছাকাছি একটি ডলার। সেখানে শক্তিশালী মুদ্রা আমি খুব কমই দেখি। এমনকি যুক্তরাজ্যের যে পাউন্ড, সেটার মানও অনেক কমে গিয়েছে। যে একত্রীকরণ, যে ইউনিয়নভুক্ত ইউরোপের যে ইউরোপিয়ান এলাকার ইউরোপিয়ান বাড়ির যে দেশগুলোর মধ্যে না থাকার কারণে এই যুক্তরাজ্যকে তার মূল্যমান কমাতে বাধ্য হয়েছে। সুতরাং বুঝতেই পারছো বিনিময় হারের ওঠানামাটা অনেক বিষয়ের উপর নির্ভরশীল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে বিনিময় হারটা একটা দুটি দেশের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং, একটি বোঝাপড়া, অর্থাৎ যে পরিমাণ পণ্য কিনবে বা আমদানি রপ্তানি হবে, একটি দেশের রপ্তানি অন্য দেশের আমদানি একই বিষয়। তো সেখানে অনেক সময় মুদ্রা মান নিয়ন্ত্রণ করার বাইরে থাকে। সেটি হচ্ছে প্রভাব বিস্তার করে রপ্তানিকারককে। আমরা যেহেতু রপ্তানি ব্যবস্থাপনার বিষয়টি আলোচনা করছি, একইভাবে এই প্রশ্নটি যদি তোমাকে ঘুরিয়ে বলা হয় আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান, তোমরা ঠিক এই রপ্তানি ব্যবস্থাপনা শব্দটি জায়গায় আমদানি ব্যবস্থাপনা শব্দটি বুঝিয়ে লিখে লিখে দিবে, তাহলেই হবে। কিন্তু ভিতরের বিষয়গুলি প্রায় একই। অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপকের যে ধরনের বিষয়গুলি ফেস করতে হয়, আমদানি ব্যবস্থাপকেরও একই বিষয়গুলি ফেস করতে হয়। অর্থাৎ সেখানে আমাদের দেশ না হয়ে আমদানিকারক বিদেশের কোনো একটি দেশের যে ব্যবস্থাপক, তার বিষয়টি বিবেচনা করবে তার মতো করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথম পয়েন্ট বুঝতে পারলাম, বাজারজাতকরণ ঝুঁকির প্রথম পয়েন্টটা হচ্ছে বিনিময় হারের ওঠানামা। এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর, বাণিজ্যিক ঝুঁকি। অর্থাৎ অনেক সময় লেনদেন, অর্থাৎ দেনা পাওনা। বাণিজ্যিক হচ্ছে যেটা দুটি দেশের মধ্যে বা ততোধিক দেশের মধ্যে যখন আমি আমার পণ্য, ধরা যাক পোশাক প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান, ধরা যাক সিনহা গ্রুপ রপ্তানি করেছে আমেরিকাতে কিছু পণ্য ওয়ালমার্টের কাছে, কিন্তু ওয়ালমার্ট কোনো এক কারণে, কোভিড-19 কারণে, তার যে আমাদের যে পাওনা পরিশোধ সেটি স্থগিত রেখেছে। এইটাই হচ্ছে বাণিজ্যিক ঝুঁকি। অর্থাৎ আমরা গত বছরের ডিসেম্বরেও বুঝতে পারিনি যে হয়তো, আমি একটু বুঝিয়ে বলি, 19 সালের শেষের দিকেও বুঝতে পারিনি যে আমাদের কোভিড-19 কারণে অনেক আন্তর্জাতিক যে লেনদেন সেটি অত্যন্ত প্রশ্নের সম্মুখীন হবে। অর্থাৎ টাকা পয়সার ব্যাপারগুলিও, যে মুদ্রার যে বিনিময়টি সেটি অনিশ্চয়তায় যে পড়বে, এটি অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান নিশ্চিত থাকতে পারেনি। সুতরাং এটি একটি বাণিজ্যিক ঝুঁকি। অর্থাৎ দুটি দেশের মধ্যে বাণিজ্যিক ঝুঁকি অনেক কারণেই হতে পারে। রাজনৈতিক ঝুঁকি তো আমি আলোচনা করবই, সেটি অন্যতম একটি কারণ। তো প্রথম পয়েন্টে বাণিজ্যিক ঝুঁকির দুটি পয়েন্ট আলোচনা করলাম। মানে প্রথমটি হচ্ছে বিনিময় হারের ওঠানামা, অর্থাৎ মুদ্রা মানের ওঠানামা, আর দ্বিতীয়টি হচ্ছে বাণিজ্যিক ঝুঁকি। অনেক সময় এটাও হতে পারে বাণিজ্যিক ঝুঁকির মধ্যে অনেকগুলি কারণের মধ্যে যে এটি কোভিড-19 একটি কারণ, ব্যতিক্রম। এটি 19 সালের একটি ব্যাপার, 20 সালের একটি 2020 সালের একটি ঘটনা। এছাড়া যদি কোভিড-19 যদি সিচুয়েশন ছাড়া যদি ধরি, কোনো অনেক সময় অনেক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে বা আমাদের রপ্তানিকৃত পণ্যের মানের ব্যাপারে তার প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে যদি আমাদের পণ্যটি মানসম্পন্ন না হয়, তাহলেও আমদানিকারক অর্থাৎ বিদেশের সেই প্রতিষ্ঠানটি যে আমাদের পাওনা পরিশোধে অনেক সময় বাধা সৃষ্টি করতে পারে। সেটাকে আমরা স্টক লট বলি গার্মেন্টসের ভাষায়। অর্থাৎ সেই পণ্যটি সে হয়তো নিবে না, তাদের স্যাম্পলে যে মানটি ছিল সেই মান সম্পন্ন না হওয়ার কারণে, যদিও তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি নিশ্চিত করতে হয়। আমরা অনেক সময় আমাদের দেশের কিছু দুষ্ট উৎপাদনকারী বা বিপণনকারী পোশাক রপ্তানিকারী প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের পোশাক রপ্তানি করে বিদেশের বাজারে রপ্তানি করার ফলে এই সুনামের, এই রপ্তানি পোশাকের সুনাম ক্ষুণ্ণ করেছিল। সুতরাং এই ক্ষেত্রে আমাদের দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এই
বাণিজ্যিক ঝুঁকির এই বিষয়টি খুব প্রভাব বিস্তার করে থাকে তার সিদ্ধান্তের ক্ষেত্রে। উন্নত বিশ্বের যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে সমস্ত আমদানিকারক প্রতিষ্ঠান আছে তারা অত্যন্ত প্রফেশনাল, তারা নিশ্চিত না হয়ে কোনো কিছু করে না। আর তাদের সবকিছুই যদি ঠিক থাকে, তাদের পাওনা, তাদের যে আমাদের যে পাওনা থাকে তারা সেটি পরিশোধ করতে দেরি করে না। কিন্তু অনেক সময় উন্নয়নশীল দেশগুলো অনেক ঝামেলা, গরিব দেশগুলো আমদানি করার পরেও, অর্থাৎ আমরা রপ্তানি করলাম কিন্তু তারা অনেক সময় ঝামেলা সৃষ্টি করতে পারে, তাদের ইন্টারনাল কারণে হোক, ব্যাংকিং কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, ইত্যাদি ইত্যাদি। সুতরাং একটি কারণের মধ্যে অনেকগুলি কারণ থেকেই যায়। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি আমি আলোচনা করব, সেটি হচ্ছে প্রতিযোগিতার ঝুঁকি। প্রিয় শিক্ষার্থী, এর পরের পয়েন্টটি হচ্ছে অর্থাৎ বাজারজাতকরণ ঝুঁকির সাবপয়েন্ট। প্রতিযোগিতার ঝুঁকি। প্রতিযোগিতার ঝুঁকিটি খুব কমই হয়ে থাকে। অর্থাৎ প্রতিযোগী বিষয়টা হচ্ছে যারা অনেক সময় সক্ষম প্রতিযোগী, সক্ষম অত্যন্ত শক্তিশালী রপ্তানিকারক, তারা অনেক সময় তার রপ্তানিকৃত পণ্যের মূল্য কমিয়ে দিয়ে ছোটখাটো যারা রপ্তানিকারক তাদের জন্য আমি বললাম এই বিষয়টি, তারা অনেক সময় রপ্তানির ক্ষেত্রে রপ্তানি আদেশ কম পেয়ে থাকে। যেহেতু শক্তিশালী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো যে একক প্রতি মূল্য অনেক সময় তারা ইচ্ছে করেই কমিয়ে দেয়। এটি হচ্ছে প্রতিযোগিতা। অর্থাৎ আমরা বড় ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অনেক সময় বিদেশের বাজারে তারা অত্যন্ত সফলতার সাথেই রপ্তানি করে থাকে, কিন্তু যারা সেই পরিমাণ অত্যন্ত সুনাম অর্জন করতে পারেনি, সেই সুনামধন্য প্রতিষ্ঠানের মতো তারা অনেক সময় প্রতিযোগিতার ঝুঁকিগুলো মোকাবেলা করে থাকে। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবে যে আমরা ছোটখাটো প্রতিষ্ঠানগুলো অনেক সময় খুব ভালো মানের পণ্য উৎপাদন করে থাকে বা রপ্তানিও করে থাকে। সেটি যখন রপ্তানি আদেশ পেয়ে থাকে, তখন যদি প্রতিযোগিতায় একই ধরনের পণ্য অন্য কোনো শক্তিশালী প্রতিষ্ঠান মূল্য কমিয়ে, দর কমিয়ে দিয়ে রপ্তানি আদেশ পেতে চায় সেই একই প্রতিষ্ঠানের কাছ থেকে, তখন এই ছোট প্রতিষ্ঠানটি যে মূল্যটা পাওয়ার কথা ছিল সেটি অনেক সময় তাকে দর কষাকষির মাধ্যমে কমিয়ে আনতে হয়। এটি হচ্ছে প্রতিযোগিতার ঝুঁকি, যেটি ক্রেতাদের জন্য ভালো, কিন্তু রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য অনেক সময় এটি অর্থনৈতিক ঝুঁকি, অর্থাৎ মুনাফার অংশের কিছুটা অংশ ছাড় দিতে হয়। এই হচ্ছে প্রতিযোগিতার ঝুঁকি। তো যদিও এগুলো ওভারকাম করা যায় দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে, যারা খুব প্রফেশনাল, হাইলি প্রফেশনাল ম্যানেজমেন্ট, হায়ার লেভেলের ম্যানেজমেন্টে যারা থাকে, কনফার্ম করে নিতে পারে যে মূল্যটি এই হবে, এবং এর মাধ্যমে দুই পক্ষে যদি সিদ্ধান্ত উপনীত হয়, তাহলে এই প্রতিযোগিতার ঝুঁকিগুলো অনেক সময় মোকাবেলা করা যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতেই পারছো যে বিষয়গুলি খুব একটা কঠিন নয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক ঝুঁকি। রাজনৈতিক ঝুঁকি, পলিটিক্যাল রিস্ক। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক ঝুঁকি কিছুটা ভূমিকা আলোচনা করেছিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো দুটি দেশের রাজনৈতিক অবস্থা, তুমি নিশ্চিত থাকবে যে প্রতিটি দেশেই রাজনীতির যে সিদ্ধান্তগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে একটি দেশের সম্পূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক কার্যক্রমগুলো, এবং অবশ্যই সাংস্কৃতিক কার্যক্রম। অবশ্যই ধরা যাক যুক্তরাষ্ট্রে এখন ট্রাম্প প্রশাসন এখনো তার সিদ্ধান্তে বা তার ক্ষমতায় অধীন, যদিও
2021 সালের জানুয়ারি 20 তারিখে সে হস্তান্তর করতে পারে, কিন্তু এর মধ্যেও সে অনেক সিদ্ধান্ত নিতে পারে যা বিশ্বের অন্যান্য দেশকে অন্যান্য দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানকে প্রভাবিত করতে পারে। এটি হলো একটি বড় দেশের ব্যাপার, যদিও যুক্তরাষ্ট্রে এই সমস্ত বিষয়গুলি অভ্যন্তরীণ বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা মোকাবেলা করা যায়। কিন্তু যারা উন্নয়নশীল দেশ বা গরিব দেশগুলো যারা বা উন্নয়নগামী, উন্নয়নের পথে ধাবিত, অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো, সেই সমস্ত আফ্রিকার কিছু দেশে যদি রপ্তানি আদেশ পেয়ে থাকে বাংলাদেশ বা আমাদের মতন উন্নয়নগামী দেশ, সেই ক্ষেত্রে আফ্রিকার দেশগুলোর বেশিরভাগ দেশগুলোই রাজনৈতিক ঝুঁকিতে থাকে। আমরা দেখি ঘানা, নাইজেরিয়া, সিরিয়া, ইরাক এর কথা বাদই দিলাম, ইরানের কথা তো ইরান অনেকদিন ধরেই দুর্বল রাজনৈতিক পরিবেশের মধ্যে কাটাচ্ছে, অর্থাৎ প্রায় একই শাসন ব্যবস্থা, একই ধরনের শাসন ব্যবস্থা অনেকদিন, যেখানে বলা যায় যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বা বিদেশের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো খুব একটা সুবিধা করতে পারছে না, যদিও আন্তর্জাতিক অনেক বাধার সম্মুখীন। সেখানে বাণিজ্যিক যেটাকে বলা হয় যে নিষেধাজ্ঞা, সেটি এই কয়েকটি দেশের, বিশেষ করে ইরানের উপরে বিদ্যমান। তো এটি হচ্ছে বাণিজ্যিক রাজনৈতিক ঝুঁকি। তাহলে আমাদের মতো রপ্তানিকারক উন্নয়নগামী দেশের যে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আছে, তারা অত্যন্ত নিশ্চিত হয়ে যে সমস্ত দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান সেখানেই যেন রপ্তানি করবে। তারপরেও এই রাজনৈতিক অস্থিতিশীলতা বলে হয়ে আসে না, হঠাৎ করেই হয়ে থাকে। ধরা যাক কিছুদিন আগে নাইজেরিয়ার কোন এক প্রত্যন্ত গ্রামের একটি স্কুলে যারা মিলিশিয়া বাহিনী বা বিদ্রোহী, তারা শিশুদেরকে কিডন্যাপ করে গভীর অরণ্যে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে, এবং সেই কারণে পুরো দেশের বাণিজ্যিক কার্যক্রমে অনেক বাধা সৃষ্টি হয়ে থাকে। একইভাবে আমরা যে রপ্তানিকারক প্রতিষ্ঠান, সেই রপ্তানিকৃত পণ্যের যে মূল্য প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণেও প্রতিটি দেশের, আফ্রিকা কেন, ইউরোপের অনেক দেশেও এবং পৃথিবীর সকল দেশেই রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে সচেতন থাকতে হয়। যুদ্ধ বিগ্রহ, বিপ্লব, কু, তারপর রাজনৈতিক শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আন্দোলন ইত্যাদি কারণে এই রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে থাকে। অর্থাৎ একজন রপ্তানিকারক প্রতিষ্ঠান তার পণ্য রপ্তানিতে অত্যন্ত সচেতন থাকতে হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা ক অংশটি, কয়ের যে সাব পয়েন্ট মোটামুটি 4টি, এটি হচ্ছে বিনিময় হারের উঠানামা, বাণিজ্যিক ঝুঁকি, প্রতিযোগিতার ঝুঁকি এবং রাজনৈতিক ঝুঁকি। এখন আমি আলোচনা করব খ, অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপনার প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট, আমদানি বিধিনিষেধ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক অংশটি 4টি সাব পয়েন্ট দ্বারা শেষ করলাম। এখন হচ্ছে খ, আমদানি বিধিনিষেধ। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতেই পারছি যে আসলে শুধুমাত্র একটি দুটি বিষয় না, অনেকগুলি বিষয় রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমদানি বিধিনিষেধটি কি? আসলে আমরা লক্ষ্য করি যে অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তার দেশের নিরাপত্তাই হোক, বিশেষ করে যারা আমদানিকারক প্রতিষ্ঠান সেই সমস্ত দেশেরই তাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অনেক সময় অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। সেই কারণে রপ্তানিকারক দেশ গতানুগতিক রপ্তানি কার্যক্রমের ক্ষেত্রে হঠাৎ করে যদি কোনো বিধিনিষেধের আওতায় পড়ে যায়, সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট পণ্যের রপ্তানিতে
রপ্তানি মূল্য পেতে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এটি হচ্ছে আমদানি বিধিনিষেধ। অর্থাৎ রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অনেক সময় আমদানিকারক প্রতিষ্ঠানের বিভিন্ন বা দেশের আমদানিকারক দেশের বিভিন্ন ধরনের বিধিনিষেধের কারণে আইনগত জটিলতা থাকতে পারে। নতুন ধরনের বিধি, নিয়মকানুন প্রবর্তনের কারণে অনেক সময় রপ্তানিকারক কারক প্রতিষ্ঠান এই রপ্তানির ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে। যেমন ধরা যাক শিশু খাদ্য। অনেক সময় আমরা আমাদের একটি ঘটনা মনে পড়ে এখন, আমার বিশেষ করে এই মুহূর্তে মনে পড়ছে, চীন থেকে আমদানি করা গুঁড়ো দুধে মেলামাইন মেশানো ছিল। চীনে উৎপাদিত গুঁড়ো দুধ যখন তার দেশেও বিভিন্ন স্থান ছাড়াও বাইরের দেশে রপ্তানি করা শুরু হলো, ঠিক সেই সময় কোনো একটি দেশ আবিষ্কার করলো যে গুঁড়ো দুধের মধ্যে মেলামাইন অর্থাৎ সাদা এক ধরনের পাউডার, যেটা প্লাস্টিকের কোনো একটি বাই প্রোডাক্ট অথবা প্লাস্টিকের থালা বাসন তৈরিতে কাজে লাগে। তোমরা জানো মেলামাইনের বাসনপত্র। তো এই মেলামাইনের গুঁড়ো পাওয়া সেটি শিশুদের জন্য অত্যন্ত স্বাস্থ্যের জন্য হানিকর, যেটি পরবর্তীতে চীন সরকার সেটি অত্যন্ত কঠিন হাতে দমন করেছিল। তো সেই এখন বিশ্বের বিভিন্ন দেশ এখনো, আমার যতটুকু ধারণা, চীন থেকে গরুর দুধ আমদানি করতে অনিচ্ছা প্রকাশ করছে, আমরা লক্ষ্য করি। এছাড়াও উন্নত দেশেও অনেক সময় ম্যাটকাও, বিশেষ করে ইংল্যান্ডে একসময় ছিল ম্যাটকাও ডিজিজ, সেই স্বয়ং যুক্তরাজ্য থেকে আমদানি করতে চাইতো না, এরকম অনেক উন্নয়নগামী দেশ ছিল। এখন সেটা কেটে গেছে। এরপরে চেরনোবিল দুর্ঘটনার কারণে রাশিয়া থেকে দুধ আমদানি অনেকদিন নিষেধ ছিল, এবং সেই পুরো এলাকা থেকে রাশিয়ার থেকে বিভিন্ন ধরনের আমদানি করা যে সমস্ত কৃষি উৎপাদিত পণ্য এবং অন্যান্য পণ্য, মৎস্য, এগুলি ওই পারমাণবিক বিকিরণের কারণে খাদ্যদ্রব্যের উপর প্রভাবিত, সেই সাথে মানুষের উপর প্রভাবিত করতে পারে এমন ধরনের পণ্য সরকার কর্তৃক বিধিনিষেধের মাধ্যমে নিষেধ করা হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছো যে রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি রপ্তানি ব্যবস্থাপকের কে বিবেচনা করতে হয়। অর্থাৎ আমদানি বিধিনিষেধ, অর্থাৎ যারা আমদানি করবে সেই সরকারের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি নিয়মকানুন নতুন করে প্রবর্তন হয়, তাহলে রপ্তানিকারক ব্যবস্থাপককে সেই বিষয়টি অত্যন্ত গভীরভাবে বিবেচনা করতে হয়। এর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি হস্তক্ষেপ, অর্থাৎ গ। আমি 3 নম্বর পয়েন্ট না বলে ক, খ, গ বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সরকারি হস্তক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে আসলে আমদানি বিধিনিষেধের মতো সরকারি হস্তক্ষেপ প্রায় একই জিনিস। সরকারি হস্তক্ষেপ বিষয়গুলি হচ্ছে অনেকটা আমদানি বিধিনিষেধের মতোই। সরকার অনেক সময় আইনের মাধ্যমে একটি দেশের সরকার বিভিন্ন ধরনের পণ্য আমদানির উপরে বিধিনিষেধ জারি করতে পারে বা হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ আমরা এখন লক্ষ্য করি যে, যদি একটি উদাহরণ দিলে বুঝাতে পারবো, আমদানিক্রম আমাদের বিশেষ করে 4Gর মতো যে মুঠোফোন, সেই মুঠোফোনের ক্ষেত্রে যদি বিটিআরসির কোনো অনুমোদন না থাকে, সেই মুঠোফোনগুলি ভোক্তারা ব্যবহার করতে সম্ভবত 2021 সালের জুন জুলাইতে তারা এই সমস্ত সেটগুলি ব্যবহার করতে পারবে না, যদি না সেগুলি সরকারিভাবে বিটিআরসির মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত না হয়ে থাকে। সুতরাং এটি একটি সরকারি হস্তক্ষেপ। অর্থাৎ চীন থেকে রপ্তানিকৃত এই ধরনের প্রযুক্তি সম্পন্ন যদি ঠিক নিয়মের মধ্য দিয়ে না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের আমদানিকারকরা সমূহ বিপদের সম্মুখীন হতে পারে। একই বিষয়টা হচ্ছে রপ্তানির ক্ষেত্রেও। আমাদের দেশে কোনো পণ্য যদি বিদেশের বাজারে সেই আমদানিকারক দেশ যদি কোনো বিধিনিষেধের মাধ্যমে কোনো ধরনের শুল্ক বা কোটা আরোপ করে থাকে বা নতুন নিয়ম নীতি প্রয়োগ করে থাকে, প্রবর্তন করে থাকে, সেই ক্ষেত্রে রপ্তানিকারক ব্যবস্থাপককে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। এটা অর্থাৎ একটি প্রভাব বিস্তারকারী উপাদান। অর্থাৎ সেই রপ্তানিকারক এমনভাবে সিদ্ধান্ত নেবে ও পূর্ব থেকেই
ভবিষ্যৎ অনুমান করবে, সেই দেশের পরিস্থিতি বিভিন্নভাবে বুঝে শুনে সমস্ত কিছু জেনে ভবিষ্যতের একটি বছর কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেই সমস্ত দেশের সরকার প্রধান এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সেগুলো জেনে বুঝে রপ্তানি করবে। তাহলে রপ্তানিকারক ব্যবস্থাপক সত্যি সচেতন রপ্তানিকারক হিসেবে বা ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। এরপরের পয়েন্টে আলোচনা করব, প্রিয় শিক্ষার্থী, আর্থসামাজিক অবস্থা। আমরা অনেক সময় লক্ষ্য করি যে একটি দেশে আমদানিকারক, বিশেষ করে আমরা যখন একটি দেশে বাংলাদেশ থেকে যদি কোনো একটি দেশে রপ্তানি করি, যে দেশ আমদানিকারক সেই দেশের আর্থসামাজিক অবস্থাগুলো বিবেচনা করতে হয়। সেই দেশের ক্রেতার সংখ্যা এবং বিভিন্ন ধরনের ব্যয়, রাজনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক বিষয়গুলো বিবেচনা করে সুবিবেচনা করে রপ্তানি করতে হয়। না হলে রপ্তানিকারক অনেক সময় সমূহ বিপদের মধ্যে পড়তে পারে। অর্থাৎ আমরা একটা দেশের সংস্কৃতি না বুঝে যদি রপ্তানি করি, সেই অনেক সময় আমদানিকারক আমাদের দেশ থেকে যখন কোনো একটি পণ্য আমদানি করবে, সেটি অনেক সময় সেই ধরনের সাংস্কৃতিক প্রভাব বা বাজারের যে রুচি পছন্দ অনুযায়ী যদি না হয়ে থাকে, সেই দেশের আর্থসামাজিক অবস্থার সাথে যদি খাপ খাওয়াতে না পারে, তাহলে অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান বেশ সমস্যার মধ্যে পড়তে পারে। তাই আমাদের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর যে রপ্তানি ব্যবস্থাপকরা আছেন, অত্যন্ত সচেতনতার মাধ্যমে সেই দেশের, যে সমস্ত দেশে পণ্য রপ্তানি করবে, সেখানকার রাজনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, সাংস্কৃতিক অবস্থা বুঝে শুনেই রপ্তানি করবে। যেমন ধরা যাক, যদি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরব কোনো পোশাক আমদানি করতে যায়, তাহলে অত্যন্ত সচেতনতার সাথেই আমদানি করবে। কারণ সৌদি আরবের যে সাংস্কৃতিক পরিবেশ, যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশ, বিশেষ করে মহিলাদের পোশাক এর ক্ষেত্রে সেটি এক নয়। নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো দুটি দেশের সাংস্কৃতিক বৈষম্য বা পার্থক্য, বৈষম্য বলবো না, দুটি দেশের সাংস্কৃতিক যে বিষয়টি অনেক পার্থক্য। এরপরের পয়েন্টটি হচ্ছে তথ্যের অপর্যাপ্ততা। অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান অনেক ধরনের তথ্য না নিয়েই রপ্তানি আদেশ নিশ্চিত করে থাকে। অর্থাৎ বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য তাকে জানতে হয়। অর্থাৎ সেই আমদানিকারক দেশের আমদানি নীতি বা সেই, আমি যেটা বললাম, অর্থনৈতিক অবস্থা বা বিধিনিষেধ, শুল্ক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিভিন্ন ধরনের বিষয়গুলো জেনে, অর্থাৎ এই তথ্যগুলো জেনে একজন রপ্তানিকারককে রপ্তানি আদেশ নিশ্চিত করতে হয়। তারা হলে অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিপদের মধ্যে পড়ে। এই জন্যই দক্ষ ব্যবস্থাপক এই বিষয়গুলি, বিশেষ করে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থাপক, যেটা আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে অনেক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের উচ্চ স্তরের যারা ব্যবস্থাপক, তারা অনেক সময় আমরা লক্ষ্য করি একটি খুব বিখ্যাত পোশাক রপ্তানির ক্ষেত্রে বিদেশি একজন ব্যবস্থাপক বা একজন দক্ষ পরামর্শক নিয়োগ করে থাকেন, যারা আমাদের দেশের নাগরিক না। শ্রীলঙ্কার হতে পারে, ভারতের হতে পারে, হংকংয়ের হতে পারে, এমনকি আমেরিকার বা ব্রিটিশ নাগরিক হতে পারে। কারণ তারা সেই লোকটি প্রতিনিধিত্ব করবে যে দেশে রপ্তানি করছে, সেই দেশের পুরো বিষয়টি। সে আরও বেশি যোগ্য। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। এরপরে হচ্ছে প্রযুক্তির প্রভাব। আমরা লক্ষ্য করি রপ্তানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তি এমন একটি বিষয় যেটির সাথে খাপ খাওয়াতে না পারলে অনেক সময় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অনেক পিছিয়ে পড়ে। যেমন আমরা লক্ষ্য করি যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, পণ্য হোক আর সেবাই হোক, খুব আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেটা আমরা ডিসকভারি বা জিওগ্রাফি চ্যানেলে দেখতেই পাই। ফুড ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেই বলি বা সেই কার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বলি, আমরা প্রচুর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখি, অটোমেশনের ব্যবস্থা দেখি, যেটি আমাদের দেশে এখনো প্রায় শুরুর দিকে। অর্থাৎ এই আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রায় নেই বললেই চলে।
আমরা তো আসলে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানই এখনো শুরু করতে পারিনি। শুধু একটি উদাহরণ দেওয়া যেতে পারে ওয়ালটনের ব্যাপার, যদিও এর বেশিরভাগ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা, বা রানার মোটরসাইকেল তৈরি, যার বেশিরভাগ যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা, যেটি অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি যে আমাদের দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান পানি উৎপাদনে, শরবত উৎপাদনে ইত্যাদি উৎপাদনে বেশ, অর্থাৎ যেটার ফাঁকিটা বেশি কিন্তু মূল্যটা বেশি পাওয়া যায়, জুস উৎপাদন ইত্যাদি, এই এই ধরনের পণ্যে যেটি সরকারের উচিত সেটার মূল্য মানটা নিয়েও অনেক কনফিউশন। পানির দেশে পানি কিনতে হয় পার লিটার 15 টাকা দিয়ে, সেটি অত্যন্ত বিস্ময়কর। এটি আমার প্রশ্ন থাকবে তোমাদের প্রতি, নিশ্চয়ই তোমরা এই বিষয়ে লিখবে, আমাকে জানাবে। তো যাই হোক, প্রশ্নটা ছিল প্রযুক্তির ব্যবহার। একজন রপ্তানি ব্যবস্থাপক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবে। তার উৎপাদিত পণ্যের যত বেশি প্রযুক্তির ব্যবহার থাকবে, ততই আমদানিকারক দেশগুলো পক্ষে গ্রহণযোগ্যতার মাত্রাটা বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই কয়েকটি পয়েন্ট তোমরা যদি প্রভাব বিস্তার করে উপাদানের ক্ষেত্রে, এখানে নাম্বার বেশি থাকে না, 5 সর্বোচ্চ 10, তোমরা সেই বিবেচনায় লিখবে। আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। এরপরে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে রপ্তানি ব্যবস্থাপনার সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই।